নমস্কার, চ্যানেল গল্প স্বল্পতে আপনাকে সুস্বাগতম। আজ আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন শিবাঙ্গনের কলমে লেখা রহস্য রোমাঞ্চ গল্প কাটাকুটির খেলা। প্রধান চরিত্রে মৃন্ময়, অরুণাভ, অদিতি ও মঞ্জু এবং কথকের ভূমিকায় আমি রাজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প কাটাকুটির খেলা। ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের 4 বন্ধু একরকম হঠাৎ করেই একটা রাত জঙ্গলে কাটাবে এই রকম পরিকল্পনা নিয়ে এসে পৌঁছয় পুরুলিয়ার এক নাম না জানা জঙ্গলে। এখানে সরকারি গেস্ট হাউস কিছু নেই। শেষ বড় রাস্তাটায় মধুকুঞ্জপুর নামে একটা গ্রামের ফলক দেখতে পেয়েছিল ওরা। ওখানেই বাস থামলে দু একজন স্থানীয় গ্রামবাসীর সাথে নেমে পড়ে ওরা 4 মূর্তি। ইচ্ছে এবার বাকি পথ পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে কোনো একটা সুবিধাজনক জায়গায় তাঁবু খাটিয়ে একটা রাত কাটাবে। ল্যাপটপ, মোবাইল, এমনকি আজকের জীবনের সমস্ত অত্যাবশ্যক বস্তুগুলোকে দূরে সরিয়ে রেখে। আর সেই মতোই প্রায় 1 কিলোমিটার পথ জঙ্গলের মধ্যে ঢুকে এসে একটা খোলা জায়গা দেখে একটু তফাতে 2টো তাঁবু পাতে ওরা, একটা ছেলেদের জন্যে আর একটা মেয়েদের জন্যে। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধে নামে। আর সন্ধ্যের পর জঙ্গল থেকে কিছু গাছের শুকনো ডালপালা জোগাড় করে মাঝে আগুন জ্বালিয়ে খুব মজা করে ওরা উপভোগ করে একটা আদিম জীবন। হাতে বিয়ার ওদের। তারপর কখন যে রাত নেমে যায় ওদের খেয়াল নেই। রাতের খাবার খেয়ে ওরা ঢুকে যায় যে যার তাঁবুতে। ঠিক হয় সকালে উঠে জঙ্গলটা ঘুরে দেখবে ওরা। তারপর রাত বেশ গভীর হলে কোনো একটা অজ্ঞাত কারণে নিজের তাঁবু থেকে বের হয়ে আসে অরুণাভ। অরুণাভ বেশ কিছুক্ষণ ধরেই উল্টো দিকে তাঁবুটার দিকে ঠায় তাকিয়ে দাঁড়িয়ে। ঘড়ি বলছে সময় এখন রাত 1:40। এমনিতে এই সময়টা বাড়িতে থাকলে ল্যাপটপ নিয়েই কাটে অরুণাভর। হয় কলেজের কাজের জন্য, নতুবা কোনো একটা পর্ন সাইটে ঢুকে ঢুলু ঢুলু নেশাতুর চোখে তাকিয়ে কিছুটা আনন্দে মেতে থাকা, এই আর কি। তবে এখানে সে সুযোগ নেই। জঙ্গলের মধ্যে পাতা তাঁবুতে না আছে ইলেকট্রিসিটি, না আছে ইন্টারনেট। তাই এখানের দিনটা যে মোটেও বাড়ির মতো কাটবে না সেটা শুধু অরুণাভ কেন, ওরা সকলেই জানে। আর জানে বলেই 2টো রাত জঙ্গলে কাটানোর যে উন্মাদনা ওদের মধ্যে সকালে ছিল, প্রথম দিন রাত 1:30টা পার করতে না করতেই সেই উন্মাদনা অনেকটাই গায়েব। এসব কথাই মনে মনে ভাবছিল অরুণাভ। উল্টো দিকে তাঁবুতেও যে ওর বন্ধুরা ঘুমোয়নি সেটা বেশ বুঝতে পারে অরুণাভ।
কি রে, তুই ওখানে কি করছিস? হঠাৎ এই নিশুতি রাতের একটানা ঝিঝি পোকা ডাকের কনসার্ট ভেদ করে মৃন্ময়ের গলা শুনে একটু যেন চমকি যায় অরুণাভ। না, ঘুম আসছিল না, তাই ভাবলাম। আসলে এর আগে পাহাড়ে বেশ কয়েকবার ট্রেকিংয়ে গিয়ে রাত্রিবাসের অভিজ্ঞতা থাকলেও এখানে জঙ্গলের মধ্যে রাত কাটাতে কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে। এটা একদম সঠিক বলেছিস। কত রকমের জঙ্গলি জানোয়ারদের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বলতো। আর কয়েকটা জানোয়ারের ডাক তো রীতিমতো ভয়ে ধরানো। মৃন্ময়ের কথা শুনে অরুণাভ বুঝতে পারে যে মুখে পরিষ্কার করে বলতে না পারলেও মৃন্ময় যথেষ্ট ভয় পেয়ে আছে। তবে অরুণাভর নিজের অস্বস্তিটা ঠিক কিন্তু ভয় নয়। একটু আগে সে যখন তাদের তাঁবুর ভেতরে শুয়েছিল তখন বাইরে একটা অস্বাভাবিক পায়ের শব্দ শুনতে পায়। সাধারণত জঙ্গলি জানোয়ারদের নিজেদের পায়ের তলার কোনো শব্দ হয় না। জঙ্গলের মাটির ওপরে যে শুকনো পাতা পড়ে থাকে সেগুলোর ওপরে পশুদের পা পড়ে একটা শব্দ তৈরি হয়, সেটা অরুণাভ জানত। কিন্তু একটু আগে যে শব্দটা ও শুনেছে সেটা ঠিক পশুর চলার নয় এবং একেবারে ওদের তাঁবুর পাশেও নয়, কিছুটা দূরে। আর সেটা মনে হতেই ওর যেটা প্রথম মাথায় আসে, ওদের তাঁবু থেকে একটু দূরেই মঞ্জুদের তাঁবু। শব্দটা খুব সম্ভবত ওদের তাঁবুর দিক থেকেই আসছে। কথাটা মনে হতেই আর নিশ্চিন্তে শুয়ে থাকতে পারেনি অরুণাভ। নিজেদের তাঁবুর বাইরে এসে লক্ষ্য করতে থাকে মঞ্জুদের তাঁবুটির দিকে। এই, ওরা বোধহয় ঘুমিয়ে পড়েছে, বুঝলি? সেটা অরুণাভরও মনে হয়েছে। সাথে সাথে এটাও মনে হয়েছে যে অস্বাভাবিক পায়ের শব্দটা সে শুনতে পেয়েছে সেটা নিশ্চিতভাবে অদিতির কান এড়াবে না। অত্যন্ত বুদ্ধিমতী চৌখস মেয়ে এই অদিতি। তুলনায় মঞ্জু বেশ কিছুটা সহজ সরল সাদাসিধে। তাই ওদের তাঁবুর আশেপাশে যদি সত্যিই কেউ এসে থেকে থাকে তাহলে মঞ্জু সেটা খেয়াল না করলেও অদিতি নিশ্চিতভাবে খেয়াল করে থাকবে। অরুণাভ জানে প্রয়োজন পড়লে অদিতি তার সাথে ঠিক যোগাযোগ করে নেবে। তবু নিজের মন থেকে নিশ্চিত হতে না পারায় ওদের তাঁবুর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল অরুণাভ। কি এত ভাবছিস বলতো? আরে ওরা নিশ্চিন্ত ঘুমোচ্ছে। এই ঘন জঙ্গলের মধ্যে বেশিক্ষণ তাঁবুর বাইরে থাকাটা নিরাপদ নয়, বুঝলি? আরে হতেও তো পারে চারপাশের গভীর অন্ধকারের মধ্যে আমরা কাউকে দেখতে না পেলেও কোনো হিংস্র জন্তু হয়তো আমাদের উপরে খেয়াল রেখে বসে রয়েছে, তাই নয় কি? অরুণাভ আর কথা না বাড়িয়ে ঢুকে আসে ওদের তাঁবুর ভেতর। কথাটা হয়তো মৃন্ময় ভুল বলেনি, কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে সে তো একটু আগেই তাঁবুর বাইরে একটা পায়ের শব্দ শুনেছে। আর সেই কারণেই মঞ্জু আর অদিতির কোনো বিপদ না হয় সেটা ভেবে একটা ভয় তাকে ঘিরে ধরেছে। তাই নিজেদের তাঁবুর চেনটা টানতে গিয়ে একবার শেষবারের জন্য মঞ্জুদের তাঁবুর দিকে তাকিয়ে দেখে অরুণাভ। কিন্তু যেটা দেখতে পায় সেটার জন্য সে বিন্দু মাত্র প্রস্তুত ছিল না। অরুণাভর মেরুদণ্ড বেয়ে একটা কনকনে হিমেল স্রোত নেমে যায়। সে পরিষ্কার দেখতে পায় একটা বেশ লম্বা মানুষের মতো দেখতে জীব মঞ্জুদের তাঁবুর পাশে দাঁড়িয়ে। জীবটা এতটাই লম্বা যে তার মাথাটা তাঁবুর ওপর দিয়েও বের হয়ে থাকে। অরুণাভ দেখতে পায় সেই জীবটার মুখে এক নৃশংস হাসি। অরুণাভ জীবনে কখনো পিশাচ দেখেনি। এই সম্পর্কে তার সামান্য জ্ঞান ওই গল্পের বইয়ের পাতা থেকেই। ছোটবেলায় ওই রকমই গল্পের বইয়ের পাতায় যেমন ড্র্যাকুলারের ছবি দেখেছিল, এই জীবটাকেও দেখে অনেকটা ওই রকমই মনে হয় অরুণাভর। ওর ভীষণ ইচ্ছে করে একবার অদিতিকে পুরো ব্যাপারটা জানিয়ে সাবধান করবে ওদের তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা সাক্ষাৎ বিভীষিকা সম্পর্কে। ওরা যেন কিছুতেই তাঁবুর চেন না খোলে। আর পর মুহূর্তেই আবার একবার সেদিকে তাকিয়ে দেখে অরুণাভ। কিন্তু এবার আরও চমকে ওঠে সে। একটু আগেও যে মূর্তিমান বিভীষিকা মঞ্জুদের তাঁবুর বাইরে দেখেছিল সেটা আর সেখানে নেই।
সবকিছু একেবারে ফাঁকা, ঠিক আগের মতো। শুধু জঙ্গলের মাঝের এই ফাঁকা চত্বর মতো জায়গাটায় শুধুমাত্র ওদের দুটো তাঁবু। আকাশ থেকে নেমে আসা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ওই চার চৌকো ফাঁকা জায়গাটা। অরুণাবরা জঙ্গলে আসার জন্যে বেছে বেছে পূর্ণিমার দিনটাই নির্বাচন করেছিল। এমনিতে ওদের সাথে দুটো 5 সেলের টর্চ আছে, কিন্তু জঙ্গলে রাতের অন্ধকারে যে ওই 5 সেলের টর্চ যথেষ্ট হবে না সেটা বুঝেই ওরা পূর্ণিমার দিন এখানে আসবে বলে স্থির করে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রাতের বেলা হঠাৎ করে অরুণাবর মনে একটা ভয়ের বীজ ঢুকে গেল। সে যেন কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কে ছিল ওই অতিকায় দানব, আর সে চোখের নিমিষে কোথায় হারিয়ে গেল কিছুই বুঝে উঠতে পারে না অরুণাব। তবে তখনই একবার ভেবে দেখে, যদি পুরো ব্যাপারটাই ওর মনের ভুল হয়ে থাকে তাহলে অদিতিদের সে কথা বললে অদিতি আর মঞ্জু হয়তো ভয় পেয়ে যাবে। হতেও পারে সবটাই ওর মনের ভুল, কারণ সত্যিই যদি এখানে এরকম বিকট দর্শন কোনো জীব থাকতো তাহলে কেউ না কেউ সেটার কথা জানতই। তাই পুরো ব্যাপারটা নিজের মনের মধ্যে চেপে রেখে অরুণাব ওর তাঁবুর চেন টেনে বন্ধ করে দেয়। এমনকি মৃন্ময়কেও কিছু বলে না। তবে সে জানে যে আজ বাকি রাতটা ওর ঘুম আসবে না, জেগেই কাটাতে হবে। কি রে অরুণাব, ওঠ এবার, ভোর হয়ে গেছে তো। মৃন্ময়ের ডাকে ধর্মর করে উঠে বসে অরুণাভ। কি কি হয়েছে? কোনো বিপদ? আরে কারোরই কিছু হয়নি, ভোর হয়ে গেছে দেখ, তাই তোকে ডাকলাম। অদিতি, মঞ্জু, ওরা সবাই ঠিক আছে তো? মনে হয় ঠিকই আছে। আরে এই তো একটু আগে দেখলাম অদিতি ঘুম থেকে উঠে তাঁবুর বাইরে পায়চারি করছে। ওই তো তোর কথা জিজ্ঞাসা করছিল। তবে হ্যাঁ, মঞ্জুকে দেখিনি। মনে হয় মঞ্জু এখনো ঘুম থেকে ওঠেনি, এমনিতেও সে একটু লেট রাইজার। অরুণাভ কথাটা বলার সাথে সাথেই ওদের তাঁবুর বাইরে থেকে অদিতির গলা শুনতে পাওয়া যায়। কি রে, তোরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস নাকি? আমি তো দিব্যি একচোট হেঁটে আসলাম চারপাশ থেকে। তোরা ভোরবেলা জঙ্গলের সৌন্দর্যটা মিস করলি রে। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। অদিতির স্বভাবসিদ্ধ হাসি খুশি কণ্ঠস্বর শুনে অরুণাভ আশ্বস্ত হয়। গতকাল রাতে যে ভয়টা সে পেয়েছিল সেটা তাহলে সম্পূর্ণ অমূলকই ছিল। হয়তো এরকম কিছুই হয়নি, পুরো ব্যাপারটাই ওর মনের ভুল, হ্যালুসিনেশন। আর সেটার সবথেকে বড় প্রমাণ হলো রাত পার হয়ে ভোর হয়ে যাওয়ার পরেও অদিতি আর মঞ্জু একদম ঠিকঠাকই আছে। তা তুই তো ভোরবেলার জঙ্গলের সৌন্দর্য দেখে এলি, আর তোর বন্ধুরা কি করছে? আমি বেরোতে যাওয়ার আগে ঠিক যেভাবে ঘুমোচ্ছিল, বেরিয়ে ফিরে দেখি ঠিক সেইভাবেই ঘুমিয়ে আছে। সত্যি রে, আরাম করে ঘুমোনো কাকে বলে সেটা মঞ্জুর থেকে শিখতে হয়। নিদ্রা দেবীর মানুষ কন্যা। একবার ভেবেছিলাম জোর করে তোকে তুলে নিয়ে যাব, কিন্তু এতটাই আয়েশ করে ঘুমোচ্ছিল যে ওকে ডাকতে মন চাইল না। প্রায় মিনিট 40 পরে যখন ফিরে এসে দেখি মহারানী একইভাবে ঘুমাচ্ছে। জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে এসেও কি সারাক্ষণ ঘুমিয়ে কাটাবে নাকি? এ তো মহাবিপদ হলো। ও যখন ঘুমোতে চাইছে ওকে ঘুমাতে দে। যদি জোর করে ওকে টেনে নিয়ে যায় তাহলে বকর বকর করে আমার শান্তিটা নষ্ট করে ছাড়বে। সে কথা ঠিক, কিন্তু আমরা এখান থেকে এগিয়ে গেলে ওকে তো আর পেছনে ফেলে রেখে যাওয়া যাবে না। না, ফেলে রেখে যাব বলছি না, যখন নিজে থেকে ঘুম ভাঙবে তখন উঠবে। যাই হোক, জানিস তো ওই ওই সামনে যে পাহাড়ের টিলাটা দেখা যাচ্ছে, সেখান থেকে একটু বাদিকে ঘুরলেই একটা ছোট্ট ঝর্ণা আছে। তুই কি ওখানে গিয়েছিলি নাকি? হ্যাঁ, ওই একরকম হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আসলে বাড়িতে থাকলে যে সময়টা মোবাইল ফোনে কাটে সেই সময়টা এখানে যেন কাটতেই চাইছে না। মনে হচ্ছে হাতে যেন অফুরন্ত সময় কাটতেই চাইছে না। না, সে ঠিক আছে, কিন্তু একা তোর অতটা যাওয়া উচিত হয়নি। জঙ্গলে যে কত রকমের বিপদ আপদ থাকতে পারে তার খোঁজ কে রাখে বলতো? দূর, দিনের বেলা আর কিসের ভয়?
তাছাড়া এটা তো শুধু নামেই জঙ্গল, বন্য পশু বলতে এখানে সজারু, বুনো খরগোশ আর কিছু হরিণ ছাড়া আর কিচ্ছু নেই। তবে জানিস, সকালবেলা ঝর্ণার ওখানে বেশ কিছু পাখি দেখেছি। কি নাম সেগুলোর জানি না, তবে গায়ের রঙগুলো ভারী সুন্দর। এই ছবি তুলিস নি? হ্যাঁ, তুলবো না আবার? আমার তো জঙ্গলে আসার একটাই কারণ, বাবা ডিএসএলআরটা কিনে দিয়েছে কি কলকাতার দুর্গাপুজোর ছবি তোলার জন্য। সত্যি রে, এখন মনে হচ্ছে এই ডিএসএলআর ক্যামেরাটা ছাড়া এই জঙ্গলে আসাটা যেন অপূর্ণ থেকে যেত। সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, এই তোরা দেখবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখব। আরে আমি তো তোর বরাবরই ফটোগ্রাফির ফ্যান। আর আমার ধারণা অরুণাবরও তাতে বিশেষ কোনো আপত্তি থাকবে না। কি বলিস অরুণাব? অরুণাব ততক্ষণে তাঁবুর বাইরে বেরিয়ে ফাঁকা জায়গাটায় দুটো পাথর রেখে তার ভেতরে আশেপাশে জঙ্গল থেকে কিছু শুকনো পাতা, শুকনো ডাল নিয়ে এসে তা দিয়ে আগুন জ্বালিয়ে জল গরম করতে বসিয়েছে। ফ্লাস্কে আনা গরম জল ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, তাই চা করার জন্য এই গরম জলের ব্যবস্থা। আর সেটা করতে করতেই অরুণাব হাঁক পাড়ে। অদিতি, এবার তোর বান্ধবীকে বল শীত ঘুম ভেঙে জেগে উঠতে। ঘড়িতে প্রায় 7:30 বাজে। আমি চা করছি, খেয়ে রেডি হয়ে নিতে হবে। শুধু শুধু তাঁবুতে বসে থাকার জন্য তো আর আমরা এই জঙ্গলে আসিনি, তাই না? জো হুকুম বস, এখনই মঞ্জুকে ঘুম থেকে তোলার বন্দোবস্ত করছি। সোজা কথায় ঘুম থেকে না উঠলে মাথায় ঠান্ডা জল ঢেলে দেবো, দেখ। অদিতির কথা শুনে অরুণাব আর মৃন্ময় দুজনেই হেসে ওঠে। আর ঠিক তখনই অদিতির তাঁবুর ভেতর থেকে মঞ্জুর সদ্য ঘুম ভাঙা আদুরে ডাক শুনতে পাওয়া যায়। না রে ভাই, আমাকে আর তোদের ঘুম থেকে তুলতে হবে না, আমি নিজেই উঠে গেছি। মঞ্জুর গলা শুনে ওরা সকলে আরো জোরে হেসে ওঠে। অদিতির এই ভয়ঙ্কর পরিকল্পনাটা ভেস্তে গেল বলে। তবে কি জানিস তো, আমার না সারা রাত একদম ঘুম হয়নি, তাই ভোরবেলা থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ রে অনুভব, এই জায়গাটা ঠিকঠাক তো? ঠিকঠাক মানে? ভুলভাল তুই কি দেখলি? যাই বল ভাই, আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। একদিনের ছুটি কাটিয়ে এখানে ঠিক মন ভরবে না, বেশ কিছুদিনের জন্য আসতে হবে। আমারও কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, তবে কালকে রাত্রে পূর্ণিমা ছিল বলেই আকাশে আলো ছিল। সেটা না থাকলে অবশ্য কতটা ভালো লাগতো সেটা বলতে পারছি না। অদিতি আর মৃন্ময় নিজেদের মতো হালকা চালে কথাবার্তা বললেও অরুণাব মঞ্জুর প্রশ্নটা শুনে একটু থমকে যায়। ওর মনে একটা খটকা লাগে। হঠাৎ মঞ্জু এই কথা জিজ্ঞাসা করলো কেন? তাহলে ওর মতো মঞ্জুও কি গতকাল রাত্রে কিছু অস্বাভাবিক উপলব্ধি করেছে? আর সেটা মনে হতেই ও জিজ্ঞাসা করে, দেখ মঞ্জু, আমি যতদূর খোঁজ নিয়েছি তাতে তো এই জায়গাটা সম্পর্কে খারাপ কিছু তো শুনিনি, কিন্তু তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন? না, সেরকম কিছু নয়, এমনি বললাম। অরুণাব চা ততক্ষণে হয়ে গেছে। 4টি কাগজের কাপ থেকে দার্জিলিং চায়ের ফ্লেভার ওঠা, একটা ডিশ আর পাশে রাখা কিছু ক্রিম ক্র্যাকার বিস্কিট। ও এগিয়ে ধরে বন্ধুদের দিকে। মোটামুটি 1-2 দিন ভালোভাবে জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই অরুণাব রুকস্যাকে ভর্তি করে এনেছে। দার্জিলিং চা দিয়েই তার উদ্বোধন করে। মৃন্ময়রা জানে ওদের যা যা প্রয়োজনীয় সবই অরুণাব ব্যবস্থা করে রেখেছে। সময়ে সময়ে এক এক করে সেগুলো আসবে। আমি সকালবেলা ক্রিম কেকার বিস্কুট খাবো না, এই নিয়ে মায়ের সঙ্গে আমার রোজের ঝগড়া। আমার থিন বিস্কুট চাই। দেখ মঞ্জু, বাড়িতে আমরা যে যেমনই থাকি, কিন্তু এটা তো আর বাড়ি নয়। নিজেদের পছন্দের চাওয়া পাওয়াগুলোকে একটা দিনের জন্য একটু অ্যাডজাস্ট করে চলতে হবে রে। ছাড় তো অরুণাবর কথা, খেতে হলে খা, না খেতে হলে আমায় দিয়ে দে। না না, খাবো, কিন্তু আমাকে তার আগে একবার মাইনাস করতে হবে রে, বড্ড জোরে পেয়ে গেছে। অরুণাব এ ব্যাপারে অসহায়। অদিতি সকালবেলা উঠে নিশ্চয়ই তার কোনো একটা সুলুক সন্ধান খুঁজে বের করেছে। সেই কারণেই অরুণাব একটু হেসে অদিতির দিকে চোখের ইঙ্গিত করে। আর অদিতি মঞ্জুর উদ্দেশ্যে বলে ওঠে,
আসুন মহারানী, আপনার হিসু করার জায়গা আমি ভোর উঠে খুঁজে দেখেছি। এবার আপনি দয়া করে আমার সাথে এসে নিজেকে হালকা করে আমায় কৃতার্থ করুন। মঞ্জুর চায়ের কাপটা প্লেটের উপরে পড়ে থাকে, আর অদিতি ওর চায়ের কাপটা নিজের হাতে নিয়ে মঞ্জুর দিকে এগিয়ে চলে। ওদের দুটো তাঁবুর মাঝখানে যে ফাঁকা চত্বরটা রয়েছে তার থেকে ডান দিকে একটু এগিয়েই জায়গাটা সামান্য ঢালু হয়ে নিচে নেমে গেছে। ওদিকে কয়েক ধাপ নিচে নেমে গেলে আর উপর থেকে দেখা যাবে না। আচ্ছা, এদিকে মঞ্জুর দৃষ্টি আকর্ষণ করে অদিতি বলে ওঠে, যান মহারানী, হালকা হয়ে আসুন। সত্যি রে অদিতি, তুই আগের জন্মে নিশ্চয়ই আমার মা ছিলিস, না হলে আমার এত খেয়াল আর কে রাখবে বল? আগের জন্মে কিনা জানি না, তবে এ জন্মেও আমি তোর মা ছাড়া আর কিছু নয় বলেই আমার মনে হয়। তোকে এরকম কোলে পিঠে করে বড় আমাকেই করতে হচ্ছে। দেখি প্রলয়কে বলে, যদি সে রাজি থাকে তাহলে আমাদের বিয়ের পর তোকে না হয় দত্তক নিয়ে নেব। অদিতির কথা শুনে সকলেই ওরা হো হো করে হেসে ওঠে। কথাটা সত্যি। সেই কলেজ থেকেই মঞ্জু অদিতির ওপর একটু বেশি নির্ভরশীল, আর এখানে একদিনের জন্য জঙ্গলে বেড়াতে এসে তার অন্যথা যে হবে না সে কথা বলাই বাহুল্য। আর ওদিকে মঞ্জুর পাতকৃত্য স্বার্থে সেই মাটির ঢাল বরাবর কয়েক ধাপ নিচের দিকে নেমে গেলে অদিতি ওপরে অপেক্ষা করতে থাকে। আর ওদিকে অরুণাভ আর মৃন্ময় এই জঙ্গলের ঠান্ডা শিরশিরে হাওয়ার মধ্যে বেশ উপভোগ করে চাটা খেতে থাকে। সত্যি জঙ্গলের মধ্যে একটা আলাদা ম্যাজিক আছে। কত অজানা অচেনা শব্দ যে দূর থেকে ভেসে আসে তার বলার নয়। আর মাঝে মাঝে কয়েকটা জঙ্গলি খরগোশ নিজেদের বাসস্থান ছেড়ে ওদের সামনে এসে পড়লে যেন নিজেরাই অপ্রস্তুতে পড়ে যায়। এরকমই একজোড়া খরগোশের কাণ্ড দেখে অরুণাভ আর মৃন্ময় খুব মজা করতে থাকে। আর ঠিক তখনই মঞ্জুর কথায় ওদের খেয়াল ফেরে। ইস, কি সুন্দর রে খরগোশগুলো। অদিতি গেল কোথায়? ওকে বল না ওর ক্যামেরায় এই ছবিগুলো ধরে রাখতে। কোথায় আবার যাবে? তোর সঙ্গেও তো গেল। হ্যাঁ, সে তো গেল, কিন্তু তারপর আমি তো উঠে এসে অদিতিকে দেখতে পেলাম না। আমি ভাবলাম ও বোধহয় আবার তোদের কাছে ফিরে এসেছে। কি বলছিস তুই? কই না তো, অদিতি তো এখানে আসেনি। আরে আমরা তো ভাবলাম ও তোর সাথেই আসবে। কিন্তু অদিতি তো ওখানে ছিল না। মঞ্জুর কথা শুনে অরুণাভ এক লাফে ওখান থেকে উঠে পড়ে, তারপর এক ছুটে এগিয়ে যায়। অদিতি আর মঞ্জু যেদিকে গিয়েছিল সেদিকে। এদিক ওদিক যতদূর দেখা যায় সব দিকে খুঁজতে থাকে অদিতিকে, কিন্তু কোথাও অদিতিকে দেখতে পায় না অরুণাভ। মেয়েটা কয়েক মুহূর্তের মধ্যে যেন একেবারে ভ্যানিশ হয়ে যায় ওদের চোখের সামনে থেকে। এদিকে ততক্ষণে অরুণাভর পিছু পিছু মৃন্ময়ও সেখানে এসে পৌঁছয়, আর তার পেছনে মঞ্জু। অদিতি কোথায় গেল? অরুণা, সে তো এক মুহূর্ত আগে আমার সাথেই ছিল। চোখের সামনে গোটা পৃথিবী যেন দলে ওঠে অরুণাভর। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে অদিতি এক মুহূর্ত আগে ওদের সঙ্গে ছিল, সে আর ওদের সাথে নেই। কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারে না সে। দুয়া চিৎকার করে অদিতির নাম ধরে ডাকে অরুণাভ। অদিতি, 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 অদিতি। আর ওর দেখা দেখি মঞ্জুও চিৎকার করে ডাকে অদিতির নাম ধরে। অদিতি, 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 অদিতি। ওদের ডাক জঙ্গলের গাছগাছালিতে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলেও অদিতির কোনো প্রত্যুত্তর ওরা পায় না। মেয়েটা যেন নিমিষের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। ওরা যতটা সম্ভব হয় ছুটে এদিক ওদিক গিয়ে খোঁজ করে অদিতির। কিছুক্ষণ পরে একটা পাথরের খাঁজে অদিতির হাতে ধরে থাকা সেই দার্জিলিং চায়ের কাপটা পাওয়া যায়। তার তলায় তখনও বেশ খানিকটা চা পড়ে রয়েছে। শুধু পাওয়া যায় না জলজ্যান্ত শরীরের অদিতিকে। তখন মনের ভেতর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে ওদের। কি করে কি ঘটলো কিছুই বুঝে উঠতে পারে না।
শুধু পাগলের মতো অদিতির নাম ধরে চিৎকার করে ডাকা ছাড়া ওদের আর কিছুই করার নেই। এই জঙ্গলে না আছে কোনো মোবাইল ফোনের টাওয়ার, না আছে ইন্টারনেট পরিষেবা। যেন বহির জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপে আটকে পড়েছে ওরা তিনজন। এবার সেখান থেকে কোথায় যেতে হবে সেই ব্যাপারেও কোনো ধারণা নেই ওদের কারোর কাছে। যেহেতু এই জঙ্গলে বেড়াতে আসার পরিকল্পনাটা প্রায় পুরোটাই অরুণাবর করা, তাই কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না ও। সব থেকে বড় কথা হলো, প্রলয়কে সে কি উত্তর দেবে? আগামী মাসেই ওদের ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার কথা। বেশ কিছুদিন একসঙ্গে সম্পর্কে থাকার পর ওরা ঠিক করে বাকি জীবনটা ওরা একসাথে কাটাতে চায়, আর সেই জন্যই সরকারি স্বীকৃতি লাভের জন্য এই রেজিস্ট্রির ব্যবস্থা। সেখানে অরুণাবু কি করে প্রলয়কে বলবে যে ওদের এক রাত্রে জঙ্গল সাফারি করতে গিয়ে অদিতি ওদের থেকে হারিয়ে গেছে? সবকিছু মাথার মধ্যে একেবারে তালগোল পাকিয়ে যায় অরুণাবুর। দুয়াতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়েও। আচ্ছা অরুণাব, একটা কথা বলতো, এখানে আসার পর থেকে তোর এই জায়গাটাতে কিছু অস্বাভাবিক মনে হয়নি? অরুণাবু জানে এই মুহূর্তে যদিও গতকাল রাত্রের ঘটনাটা সত্যি বলে, তাহলে এখানে আসা এবং অদিতির সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য সকলে ওকেই দায়ী করবে। এই কারণে সত্যিটা গোপন করে ও বলে, কেন রে, তুই এরম বলছিস কেন? আমি তো এখানে অস্বাভাবিক কিছু দেখিনি। দেখিসনি? কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই জায়গাটার চারপাশ থেকে যা দেখা যাচ্ছে একেবারে সেটা সঠিক নয়। আর তুই সব কিছু জেনেও মিথ্যে বলছিস। কাল রাতে তোরা শুয়ে পড়ার পর আমি কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল তুই বা মৃন্ময় কোনো প্রয়োজনে আমাদের তাঁবুর কাছে গেছিস, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও তোদের কারোর থেকে কোনো সাড়া না পেয়ে আমি নিশ্চিন্ত হই যে সেটা তোরা নস। কেউ একজন এসেছিল আর আমাদের তাঁবুর চারিপাশে চক্রাকারে ঘুরছিল, তবে কিছুক্ষণ সেখানে থাকার পর সে চলে যায়। দেখ, জঙ্গলে রাত্রিবেলা অনেক পশু বের হয়। শুকনো পাতার ওপরে তাদের পায়ের শব্দ তুই শুনে থাকতে পারিস। তার বেশি কিছু বলে আমার মনে হচ্ছে না। না রে, তুই মিথ্যে বলছিস। ব্যাপারটা এত সহজ নয়। বন্য কোনো পশুর পায়ের শব্দ আর মানুষের পায়ের শব্দ দুটো এক নয়। আমি নিশ্চিত কাল রাতে যে এসেছিল সে মানুষ বা কোনো বন্য পশু নয়। অরুণাবু বুঝতে পারে তার মানে গতকাল রাত্রেও যাকে দেখেছিল সেটা শুধুমাত্র মনের ভুল নয়। মঞ্জুও তার আভাস পেয়েছে। গায়ের জোরে যতই অরুণাবু ব্যাপারটিকে অস্বীকার করুক না কেন, সে নিজেও মন থেকে জানে যে মঞ্জুর অনুমান মিথ্যে নয়। কাল রাত্রে সত্যিই কেউ এসেছিল। এই অরুণাবু, একবার বাইরে আয় তো। তাঁবুর বাইরে থেকে হঠাৎ করে মৃন্ময়ের গলা পেয়ে প্রায় লাফ দিয়ে বেরিয়ে আসে অরুণাবু, আর এসেই দেখে মৃন্ময় তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে, ওর হাতে অদিতির ডিএসএলআরটা। এটা কোথায় পেলি? এটা তো অদিতির। ওই যে মাটির ধাপের নিচে একটা পাথরের খাঁজে পড়েছিল। আমার ধারণা অদিতির সঙ্গে যখন সত্যি ভয়ঙ্কর কিছু একটা ঘটে তখন এটা ওর হাতেই ছিল আর ওখানেই পড়ে যায়, বুঝলি? মৃন্ময় অরুণাবের দিকে তাকিয়ে সরাসরি কথা বলতে থাকলেও মঞ্জুর একটু পাশে দাঁড়িয়েছিল, আর হঠাৎ করে মঞ্জুর দিকে চোখ পড়তেই চমকে ওঠে মৃন্ময়। অরুণাব মঞ্জুর চোখের দৃষ্টি ফলো করে বুঝতে পারে মঞ্জু মৃন্ময়ের পিঠে এমন একটা কিছু দেখেছে যার জন্য চোখে মুখে একটা গভীর ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে
অরুণাভ মৃন্ময়ের হাতটা টেনে ধরে জ্যাকেটের দিকে তাকিয়ে দেখে ওর জ্যাকেটে বেশ কয়েকটা তাজা রক্তের ফোঁটা পড়ে। আজ আপনারা শুনছিলেন শিবাঙ্গনের কলমে লেখা কাটাকুটির খেলা। কথক আমি রাজ, অরুণাভর ভূমিকায় নীলাভ, অদিতির ভূমিকায় নবনীতা, এছাড়াও অন্যান্য ভূমিকায় কণ্ঠ দিয়েছেন প্রেরণা, অগ্রাজ, প্রদীপ্ত ও আরও অন্যান্য। ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো এরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুভরাত্রি।